নমস্কার, আমি রণদীপ। আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সাম্প্রতিক সময়ে শোরগোল ফেলে দেওয়া ছবি কিল নিয়ে কথা বলতে। এই ছবিটিকে আমি একবিংশ শতকের শ্রেষ্ঠ ভারতীয় অ্যাকশন ফিল্ম মনে করি। এতদিনে নিশ্চয়ই সকলেই জেনে গেছেন এই ছবিটির ইংলিশ রিমেক রাইটস কিনে নিয়েছে চাড তাহেলস্কির কোম্পানি। কে এই চাড তাহেলস্কি? সিনেফিলদের কাছে নামটা অপরিচিত নয়। ইনি জন উইক সিরিজের সবকটা ফিল্মের ডিরেক্টর। অতএব এই ছবিটা গোটা পৃথিবী জুড়ে একটা প্রভাব ফেলতে পেরেছে, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু কি আছে ছবিটার মধ্যে যা নিয়ে এত এত আলোচনা হচ্ছে? অথবা আমিই বা কেন এই ছবিটিকে একবিংশ শতকের শ্রেষ্ঠ ভারতীয় অ্যাকশন ফিল্ম বলছি? সেসব নিয়েই কথা হবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাই। গোটা ভিডিওটি 4টে খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে আমি ছবিটার ওয়ার্ল্ড বিল্ডিং বা জগৎ নির্মাণ নিয়ে কয়েকটি কথা বলবো। সেই সঙ্গে কিল ছবিটার প্রভাব এত দীর্ঘমেয়াদী কেন কথা হবে তা নিয়েও। দ্বিতীয় খণ্ডে আমি ছবিটির ভিডিও গেম ধর্মিতা এবং এই ট্রিটমেন্টের পেছনে রাইটিং এবং এডিটিংয়ের মুনশিয়ানা নিয়ে কয়েকটি কথা বলবো। তৃতীয় খণ্ডের বিষয় হলো হিরোর ক্যারেক্টার আর্ক। ছবিতে তার এরকম চরিত্রায়নের তাৎপর্য কী তা নিয়ে এই খণ্ডে বিশদে কথা হবে। চতুর্থ খণ্ডে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব কিভাবে ট্রেন এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে। পাশাপাশি হিরোর বিপরীতে খলনায়কের এহেন চরিত্রায়নের গুরুত্ব কীরকম তা নিয়েও এই খণ্ডে কথা হবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের কথাবার্তা। কিলকে সকলে অ্যাকশন ছবি বলছেন বটে, আমিও একটু আগে তাই বললাম। কিন্তু কিল আরেকটা জনরের প্রায় সবকটি বৈশিষ্ট্যতে টিক মারতে মারতে এগোয়। সেটা হচ্ছে সার্ভাইভাল জনর। সার্ভাইভাল জনরে মারাটা বিকল্প নয়, বিলাসিতা নয়, বরং আবশ্যিক। না মারলে সেখানে নিজে বাঁচা সম্ভব নয়। কিল এই ধরনের ছবির একটা আদর্শ উদাহরণ হয়ে উঠেছে। কিলকে সার্ভাইভাল ছবি হিসেবে পাঠ না করলে তার পাঠে খানিক ভ্রান্তি থেকে যাবে বলে আমার মনে হয়। এই কথার রেশ ধরেই পরের প্রসঙ্গে আসা যাক। একটা ভালো শিল্প আসলে এগিয়ে দেয় অনেকগুলো শিল্পের দিকে। শিল্পের রসাস্বাদনের এক স্বতঃসিদ্ধ বলা চলে। কিল দেখতে দেখতেও আমার আরও অনেকগুলো কাজের কথা মনে পড়ছিল। তার মধ্যে সব থেকে জোরালো দুটোর কথা বলি। হয়তো একটু ডাইগ্রেশন হবে কারণ বিশদে বলবো, কিন্তু এই দুটো কাজের সাপেক্ষে ছবিটিকে না দেখলে কিলের প্রভাব আদপে কতখানি সেটা আমাদের বুঝতে একটু অসুবিধে হবে। প্রথম কাজটি একটি বাংলা উপন্যাস, বাংলা ভাষায় বিরল সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার। লেখক হচ্ছেন অনীশ দেব। উপন্যাসটির নাম 23 ঘন্টা 60 মিনিট। আমরা যখন বেশ ছোট, এই 5-6-এ পড়ি, তখন কিশোর ভারতীতে ধারাবাহিকভাবে এই উপন্যাসটি বেরিয়েছিল এবং পরে দ্বিতীয় পর্ব 60 মিনিট 23 ঘন্টা প্রকাশিত হয়। পত্রভারতী পরে দুটি খণ্ডে বই আকারে প্রায় 600 পাতার উপন্যাসটি প্রকাশ করে। কি এই উপন্যাসের উপজীব্য? উপন্যাসের পটভূমি আজ থেকে 300 বছর পরের এক ফিউচারিস্টিক কলকাতা। শহরটা ভাগ হয়ে গেছে দুটো খণ্ডে। একদিকে আছে নিউ সিটি, আরেকদিকে আছে ওল্ড সিটি। এই দুই শহরে নিয়ন্ত্রণ চালায় এক কর্পোরেট সংস্থা। ওল্ড সিটি ভাঙাচোরা, ক্লেদাক্ত, দরিদ্র মানুষের থাকার জায়গা। যাদের ঝাঁ চকচকে মেট্রো সিটিতে ঠাঁই হয়নি তারা থাকে ওল্ড সিটিতে। নানা রকমের অপরাধ, বেআইনি কাজকর্ম সেখানে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আর নিউ সিটি সাংঘাতিক ঝাঁ চকচকে প্রযুক্তি পরিবেষ্টিত একটা জায়গা, সেখানে বিনোদনের হরেক আয়োজন মজুদ। তা সত্ত্বেও বড় লোকের আমোদের জন্য সুপার গেমস কর্পোরেশন, যেটা ওই কর্পোরেট সংস্থার এন্টারটেনমেন্ট উইং, তারা নানা রকম ব্যবস্থা করে। ওল্ড সিটির লোকজনকে ধরে এনে বা টাকা দিয়ে প্রলুব্ধ করে তারা নিউ সিটিতে নানা রকম খেলায় নামায়, এবং সেই সমস্তই মারণ খেলা। কখনো বিষধর সাপ ভরা পুকুরে নামিয়ে দেওয়া হয়, কখনো হাঙর ভরা পুলে, কখনো বন্য পশুদের মাঝে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। কেউ দৈবাত বেঁচে গেলে বিপুল টাকা পান। সেই বিপুল পুরস্কার মূল্যের টোপ দিয়ে ওল্ড সিটি থেকে আরও লোকজনকে আনা হয় যে তোমরাও এসো, এই পুরস্কার মূল্য জিততে পারলে তোমাদেরও জীবন পাল্টে যাবে। এবং এই খেলাগুলোতে বিপুল জুয়া হয় এবং কর্পোরেট সংস্থাগুলি বিপুল মুনাফা অর্জন করে।
এর কঠিনতম খেলাটি হলো কিল গেম, যেখানে 24 ঘন্টা সময়সীমায় একটা 400 বর্গ কিলোমিটার অঞ্চলে 3জন প্রশিক্ষিত খুনির থেকে খেলোয়াড়কে পালিয়ে বেড়াতে হয়। মুখোমুখি হলে মেরে ফেলতে হয়, না হলে নিজের মৃত্যু অনিবার্য। এই খেলার আগে অনেকগুলো কোয়ালিফাইং রাউন্ড আছে, যেখানে একের পর এক প্রতিযোগীকে নিকেশ করলে তারপরে ছাড়পত্র পাওয়া যায় কিল গেমের মূল রাউন্ডের। অতএব এখানে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিরন্তর মারা। আজ অবধি কিল গেমে কেউ কোনোদিন সার্ভাইভ করতে পারেনি। এই ডিস্টোপিক উপন্যাসের নায়ক জিশান পাল চৌধুরী ওল্ড সিটির বাসিন্দা হয়েও পাকেচক্রে এই কিল গেমে জড়িয়ে পড়ে। তারপর তার কি হয় তা নিয়েই 2 খণ্ডে 600 পাতার এই উপন্যাস। দ্বিতীয় যে শিল্পের কথা মনে পড়েছে তা একটি ফিল্ম, 2013 সালে মুক্তি পাওয়া স্নো পিয়ার্সার, ডিরেক্টর বং ইউন হো। এই ছবির সঙ্গে কিলের দৃশ্যগত মিল পাওয়া যায়, তার কারণ কিলে পারভেজ শেখের সঙ্গে যুগ্মভাবে অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন সে ইয়ং ও, যিনি স্নো পিয়ার্সারেরও অ্যাকশন কোরিওগ্রাফার। সেখানেও আমরা একটি ডিস্টোপিক পৃথিবীর ছবি দেখি। গ্লোবাল ওয়ার্মিংয়ের বিপ্রদীপে পৃথিবীকে ঠান্ডা করতে গিয়ে কর্পোরেটদের একটা মিশন ব্যর্থ হয়, ফলে গোটা দুনিয়া জমে বরফ হয়ে যায়, প্রাণের চিহ্ন লোপ পায়। কয়েকজন মানুষ বেঁচে যান, তাদের নিয়ে নিরন্তর দৌড়ে চলে একটি বিশাল ট্রেন, থামলেই সকলে জমে যাবেন। সেই ট্রেন 18 বছর ধরে একটানা দৌড়ে চলেছে, সেই ট্রেনটাই এখন যাত্রীদের দুনিয়া। সেখানেই তারা দিন যাপন করেন, বংশবৃদ্ধি করেন, সেখানেই সব হয়। গোটা ছবিটা এই ট্রেনের মধ্যে শ্যুট করা, কারণ বাইরে তো কেউ বেরোতে পারবেন না, বাইরে প্রবল ঠান্ডা এবং বেরোনো মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে সবাই জমে যাবেন। অতএব সেই চলন্ত ট্রেনের মধ্যেই সকলকে জীবন অতিবাহিত করতে হয়। ট্রেনটা বানিয়েছে উইলফোর্ড কোম্পানি, যার মালিক মিস্টার উইলফোর্ড। সেই ট্রেনের মধ্যে কিন্তু সাংঘাতিক শ্রেণী বৈষম্য আছে। ট্রেনের টেল অর্থাৎ পেছন দিকে হাঁস মুরগির মতো থাকে দরিদ্ররা, তারা নামমাত্র খাবার পায়, উইলফোর্ডের চামচারা তাদের উপরে নানা রকম অকথ্য অত্যাচার করে। যত এগিয়ে যাওয়া যাবে তত বাড়বে বিত্তবান শ্রেণীর সংখ্যা, এবং একদম প্রথমে ট্রেনের ইঞ্জিনে সেখানে খোদ উইলফোর্ড থাকে। ক্লাসিক ডিস্টোপিয়ার মতোই ট্রেনের গোড়ার দিকে সারাক্ষণ উইলফোর্ড স্তুতি চলে, সবাই উইলফোর্ড বলতে অজ্ঞান। টেলের দরিদ্র মানুষরা কার্টিসের নেতৃত্বে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে অনেক হয়েছে, এবার তারা কামরার মধ্যেকার গেটগুলো একের পর এক ভেঙে এগিয়ে যাবে ইঞ্জিনের দিকে। এই কার্টিসের চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিস ইভান্স। এখন কিল প্রসঙ্গে এই যে একটি উপন্যাস এবং একটি ফিল্ম নিয়ে এত কথা বললাম, তার কারণ মূলত একটাই। কিলে এই যে সারাক্ষণ মারো না হয় মরো এরকম একটা বাতাবরণ বজায় থাকে, সেই ব্যাপারটা আমাকে 23 ঘন্টা 60 মিনিটের কথা মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি একটা ট্রেনের মধ্যেই একটা গোটা ছবি সংঘটিত হচ্ছে, সে কারণে মনে পড়ছিল স্নো পিয়ার্সারের কথা। তাছাড়াও অ্যাকশন দৃশ্যের ওই সামঞ্জস্যের ব্যাপারটা তো রয়েইছে। যাই হোক, এবার কিলের মূল আতঙ্কের জায়গাটা বলি। 23 ঘন্টা 60 মিনিট আর স্নো পিয়ার্সার, এই দুই একটা ভবিষ্যৎ পৃথিবীর কথা বলে, ভবিষ্যতের শঙ্কার কথা তুলে ধরে। বইটা বা ফিল্মটা বন্ধ করলে চারপাশের দুনিয়ায় ফিরে আসা যায়। এখানে দর্শকের সঙ্গে দৃশ্যের অথবা পাঠকের সঙ্গে পাঠ্যের একটা দূরত্ব আছে, একটা এলিয়েনেশন আছে। সেটা সময়ের দূরত্ব, সেটা একটা স্পেসের এলিয়েনেশন, সেটা একটা সমাজ ব্যবস্থার দূরত্ব। মনে হয় এটা একটা কাল্পনিক জগতের গল্প, যা কোনো দিন হলেও হতে পারে, কিন্তু এক্ষুনি হবে না, কাল পরশুর মধ্যে আমার চেনা পরিমণ্ডলে হবে না। কিন্তু কিল সেই সুখী দূরত্বটা হাপিস করে দেয়। এমনিও ভারতীয় রেল এখন আতঙ্কের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার, লোকে উঠতেই ভয় পাচ্ছেন। সেখানে এসি কোচের মধ্যে নির্মাতারা এমন একটা গল্প ফাঁদেন, তা আমাদের চেনা পরিমণ্ডলে যে কোনো সফরে যে কোনো দিন হতে পারে। এই বিশ্বাস্যতাই কিলের অভিঘাত বাড়িয়ে তুলেছে বহুগুণ। কিলের প্রকৃত মুন্সিয়ানা কিন্তু অ্যাকশন দৃশ্যগুলো তৈরি করার মধ্যে নেই, সেগুলো তো অফকোর্স ভালো, অসম্ভব সুনির্মিত। কিন্তু কিল কিল দেখে আমাদের এই যে এত ভয় লাগে, তার কারণ কিল অ্যাকশন দৃশ্যকে বিশ্বাস্য এবং দৈনন্দিন করে তুলতে পেরেছে। ভারতের বিপুল মানুষ ট্রেনে যাতায়াত করেন, তাদের কাছে এই আতঙ্কটি অত্যন্ত পরিচিত হয়ে ওঠে। লক্ষ্য করুন, এখানে ভিলেনরা কিন্তু কেউই আমার আপনার থেকে আলাদা নয়। আমরা দেখতে পাই ফণি একটা পেট্রোল পাম্পে কাজ করে এবং রাত্রিরে এরকম দূরপাল্লার ট্রেনে ডাকাতি করে। অনুমান করা যায় এই গোটা দলটাই এমন। দিনের বেলায় হয়তো এরা আমাদের আশেপাশেই থাকে, আমাদের সঙ্গেই ট্রেনে যাতায়াত করে, আমাদের সঙ্গেই বসে চা খায়, নানা রকম পেশায় লিপ্ত থাকে,
রাত্রিরে তারাই এরকম ভায়োলেন্ট একটা কাজে নেমে পড়ছে। কিল এই যে ওশিয়ানিয়া বা গথামের মতো কোনো ফিকশনাল শহরে তার গল্পটাকে নিয়ে গিয়ে ফেলছে না, কোনো সময় কল্পনা করছে না, সাধারণ মানুষের থেকে ঢের দূরত্বে থাকা কোনো ভিলেন আমদানি করছে না, বরং 2024 সালের ভারতে অত্যন্ত চেনা পরিবেশে অত্যন্ত সম্ভাব্য একটা আতঙ্ককে কেন্দ্র করে তার গল্পটা তৈরি করছে। এ কারণেই ছবিটি দেখতে দেখতে আমাদের হাড় হিম হয়ে যায়। কিলের ইম্প্যাক্টটা এখানেই। কিল ছবিটি যে এতটা জোরালো হয়ে ওঠে, তার প্রভাবটা যে আমাদের মনে এতক্ষণ ধরে থেকে যায়, তার মূল কারণ হচ্ছে এই রিলেটেবিলিটি ফ্যাক্টরটা। এবার যাব দ্বিতীয় খণ্ডে, যেখানে আমি ছবিটার ভিডিও গেম ধর্মিতা এবং এই ট্রিটমেন্টের পেছনে রাইটিং এবং এডিটিংয়ের কীরকম ভূমিকা রয়েছে তা নিয়ে কয়েকটা কথা বলবো। আমি বারবার একটা কথা বলছি, সেটা হলো কিলের ভিডিও গেম ধর্মিতা। এই বিষয়টা একটু বুঝিয়ে বলা প্রয়োজন বলে আমার মনে হয়। কিল ছবিটি দেখতে দেখতে এই যে দম ফেলার ফুরসত পাওয়া যায় না, তার পেছনে একটা বড় কারণ হলো এই ছবির রাইটিং এবং এডিটিং, যা প্রায় অলক্ষিত থেকে যাচ্ছে। আপনারা খেয়াল করুন, ছবিটির ক্রেডিট বাদ দিয়ে রান টাইম হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 100 মিনিট। এই 100 মিনিটকে নির্মাতারা প্রথমে 9-10 মিনিটের ছোট ছোট খণ্ডে এবং শেষের দিকে 5-6 মিনিটের ছোট ছোট খণ্ডে ভেঙে নিয়েছেন। তাতে কি হলো? আমরা ভিডিও গেম খেলার সময় যেমন নির্দিষ্ট সময় অন্তর অন্তর এক একটা চেক পয়েন্ট আসে, যেরকম এক একটা নির্দিষ্ট লেভেলের পর এক একজন বস আসেন এবং বস ফাইট বলে একটা ব্যাপার হয়, এই ছবিতেও প্রথম দিকে প্রতি 9-10 মিনিটে ঘটনার ঘনঘটা আসে এবং শেষের দিকে সেই ব্যবধানটা কমে গিয়ে প্রতি 5-6 মিনিটে কিছু না কিছু ঘটতে থাকে। ফলত গোটা ছবির মধ্যে একটা ছন্দবদ্ধ চলন তৈরি হয় এবং দর্শক একটুও বোর হন না। গোটা ছবিটা একটা অ্যাকশন ভিডিও গেমের মতো মনে হয়, যে শুরু হয়েছে, 10 মিনিট পর একটা ঘটনা ঘটলো, আরও 10 মিনিট পর একটা ঘটনা ঘটলো, এবং শেষের দিকে ছবিটা যত ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে তত সেই ঘটনার ব্যবধানগুলো কমে আসছে, আরও ঘন ঘন সেই সব ঘটনা ঘটছে। এই রকম করে প্রথম দিকে প্রতি 9-10 মিনিটে এবং শেষের দিকে প্রতি 5-6 মিনিটে এক একটা ছোট ছোট আর্ক কমপ্লিট করেন নির্মাতারা, এবং ভিডিও গেমের মতো এক একটি লেভেল শেষ হচ্ছে বলে মনে হয়। আমি একটু উদাহরণ দিয়ে বলি। প্রথম ক্রেডিটের ঠিক 10 মিনিট পর, অর্থাৎ ছবিটির 12 মিনিটের মাথায় আসে প্রথম কিল, পুলিশকে হত্যা করে ফণিভূষণ। আবার এর 10 মিনিট পর ঠিক 22 মিনিটের মাথায় দুপক্ষেরই একজন করে ধরা পড়ে। ফণির বন্ধুকে তুলে নিয়ে যায় অমৃত এবং বীরেশকে তুলে নিয়ে যায় ফণি। তার ঠিক 10 মিনিট পর 33 মিনিট নাগাদ আসে সিদ্ধি। তার সঙ্গে কিছুতেই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে পেরে ওঠে না অমৃত। বলতে গেলে গল্পের প্রথম বস ফাইট। আপনারা দেখুন, গোটা ছবিটির 1/3 নাগাদ, অর্থাৎ 100 মিনিটের ছবি, তার আধ ঘন্টার মাথায় আসছে সিদ্ধি, প্রথম বস ফাইট। অর্থাৎ অমৃতের অন্যতম প্রধান শত্রুর সঙ্গে অমৃতের প্রথম যুযুধানটি নির্মাতারা ছবির 1/3 ঠিক মাথায় প্লেস করলেন। তার মিনিট 10 পর 43 মিনিটের মাথায় খুন হয় তুলিকা, গল্পের প্রধানতম ট্র্যাজেডি। যে ট্র্যাজেডি অমৃতকে অতিমানবে পরিণত করবে, যে ট্র্যাজেডি গল্পে জুড়ে দেবে প্রতিশোধের অ্যাঙ্গেল। তুলিকা মারা যাওয়ার 9 মিনিট পরে অমৃতকে প্রথম নীল আলোয় দেখা যাবে এবং তার কিলিং স্প্রি শুরু হলো। গল্পে নতুন বাঁক এলো। তার 10 মিনিট পর 1 ঘন্টা 4 মিনিট নাগাদ, অর্থাৎ 64 মিনিটের মাথায়, সেই হাড় কাঁপানো দৃশ্যটি দেখা যাবে। ফণি এবং তার দলবল যে দৃশ্য থেকে ধীরে ধীরে অমৃতকে ভয় পেতে শুরু করে। একের পর এক মৃতদেহ পরপর কামরা জুড়ে টাঙিয়ে রাখা এবং ফণির দলবল হাঁ হয়ে যায়। একজন তো বিস্ময়ে বলে ফেলে, "ऐसे कौन मारता है भाई?" এরপর গল্পের গতি আরও বেড়ে যায়, কারণ গল্প শেষের দিকে এগিয়ে চলেছে। এতক্ষণ ধরে প্রতি 9-10 মিনিটে কিছু না কিছু ঘটতে থাকলে এখন, অর্থাৎ ক্লাইম্যাক্সের দিকে, প্রতি 5-6 মিনিটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে থাকে। 1 ঘন্টা 14 মিনিটের মাথায় পুলিশ আসে, 1 ঘন্টা 19 মিনিটে ফণির ডান হাত সিদ্ধি মারা যায়, এবং 1 ঘন্টা 24 মিনিটে, তার ঠিক 5 মিনিট পর, মারা যায় বীরেশ, যে কিনা অমৃতের সব থেকে কাছের মানুষ। ফণির বাবাকে অমৃত জীবন্ত জ্বালিয়ে দেয় পুরো 1.5 ঘন্টার মাথায়। অর্থাৎ ছবির 45 মিনিটের মাথায় যদি অমৃতের জীবনে সব থেকে বড় ট্র্যাজেডিটা ঘটে থাকে, তাহলে পরের 45, অর্থাৎ 90 মিনিটের মাথায় ফণির জীবনের সব থেকে বড় ট্র্যাজেডিটা ঘটে যাচ্ছে। এবার হিরো আর ভিলেনের জীবন একই বিন্দুতে এসে দাঁড়িয়েছে।
প্রথম ৪৫ মিনিটের মাথায় হিরোর নিকটজন মারা যায় এবং দ্বিতীয় ৪৫ মিনিটের মাথায় ভিলেনের জীবনের স্তম্ভ মারা যায়। এইবার ছবির বাকি যে ১০-১২ মিনিট রয়েছে তাতে দুজনের নাছোড় লড়াই দেখতে পাই আমরা, এবং সেই লড়াইয়ের শেষে হিরোর কাঙ্ক্ষিত জয় দেখা যায়। এইভাবে গোটা ছবিটা একটা ভিডিও গেমের মতো হয়ে ওঠে, যেখানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এক একটা চেক পয়েন্ট আসছে। প্রথম দিকে প্রতি ১০-১২ মিনিটে নির্মাতার এক একটা করে পিভটাল মুহূর্ত তৈরি করেছেন। শেষের দিকে প্রতি ৫-৬ মিনিটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেগুলো গল্পের চলনে এক একটা ডিসাইসিভ মোমেন্ট হয়ে থাকবে। ছবিটা যদি এইভাবে না লেখা হতো, নির্মাতারা যদি সময়ের ব্যাপারটা এইভাবে হ্যান্ডেল না করতেন, ছবিটা যদি এইভাবে এডিট না করা হতো, তাহলে যত ভালোই অ্যাকশন দৃশ্য থাকুক না কেন, ছবিটা এত সাসপেন্সফুল হতো না। দর্শক হিসেবে আমরা ছবিটা এতটা একাত্ম হতে পারতাম না। এ প্রসঙ্গে ঝটিতে আরও কিছু কথা বলে নেওয়া দরকার। খারাপ রাইটিং কাকে বলে? আমরা খারাপ রাইটিংয়ের উদাহরণ হিসেবে কি দেখতে পারি? যেমন ধরুন, সাম্প্রতিক সময় মুক্তি পাওয়া শয়তান ছবিটি, সেখানে অত্যন্ত সম্ভাবনাময় একটা প্লট ছিল, কিন্তু গল্পটা তার দুর্বল বাঁধনির কারণেই জমেনি। সেখানে বনরাজ গোড়া থেকে একতরফা ডমিনেট করে চলেছে, কবির এবং তার পরিবার কোনোভাবেই হালে পানি পাচ্ছে না। গোটা ছবিতে পর্যায়ক্রমে কোনো নাটকীয় মুহূর্ত তৈরি হচ্ছে না, কিন্তু আচমকাই শেষে কি যেন এক অতিমানবিক শক্তি ভর করলো কবিরের কাঁধে, সে একাই অতগুলো মেয়ে ত্রাতা হয়ে উঠল। সে যে কোন ফুরসতে অডিও রেকর্ড ফেকর্ড কত কি করে ফেলেছে সেসব একদম শেষে দেখানো হলো। অত্যন্ত দায়সারাভাবে সাসপেন্স তৈরি করা আর অযথা চমক দেওয়ার ইচ্ছে। ভিলেনকে গোড়া থেকে একচেটিয়া জিতিয়ে শেষে হিরোকে ভালো দেখাতেই হবে, এই মর্মে একটা আজগুবি গপ্প ফাঁদা, এটাকে আমার একটা দুর্বল রাইটিংয়ের উদাহরণ মনে হয়। সেখানে কিলে অনেকটা দাবার মতো দুপক্ষই একে অপরকে ডমিনেট করতে থাকে পর্যায়ক্রমে, ফলে গল্পটা একতরফা হয়ে দাঁড়ায় না। ৪৫ মিনিটে তুলিকা মারা যায়, ৯০ মিনিটে বেনি মারা যায়, ১ ঘন্টা ১৯ মিনিটের মাথায় সিদ্ধি মারা যায়, ১ ঘন্টা ২৪ মিনিটের মাথায় বীরেশ মারা যায়। এইভাবে পেন্ডুলামের মতো গল্পের মোমেন্টাম এই পক্ষ থেকে ওই পক্ষে ক্রমাগত শিফট করেছে, ফলে গল্পে কখনোই সেইভাবে বোরডম আসে না। কাজেই কিল ছবিটি আমার কাছে ফিল্ম রাইটিংয়ের একটা টেক্সট বুক হয়ে রয়েছে। একটা সীমিত স্পেসে কয়েকটি মাত্র চরিত্র নিয়ে কোনো কংক্রিট ন্যারেটিভ ছাড়াও কিভাবে গল্প বলতে হয়, কিভাবে দর্শককে একাত্ম করে তুলতে হয়, কিল ছবিটি আমার কাছে তার একটা টেক্সট বুক হয়ে থাকবে। এবার যাওয়া যাক হিরোর ক্যারেক্টার আর্কে, অর্থাৎ এই ছবিতে যেভাবে হিরোর চরিত্রায়ন হয়েছে, ছবিটার নিরিখে সেই চরিত্রায়ন কতটা তাৎপর্যপূর্ণ তা আমি তৃতীয় খণ্ডে আলোচনা করব। একটা সময়ের পর অমৃতকে সুপার হিরো মনে হয়, আর ৫টা নায়কের থেকে তার উত্তরণ ঘটে সুপার হিরোর দিকে। না মানে তার আচমকা কতকগুলো সুপার পাওয়ার চলে আসে না, সেটা বলছি না, কিন্তু তাকে দেখতে বা তার আচরণ অবিকল সুপার হিরো বা অতিমানবের মতো হয়ে ওঠে, এবং সেই হয়ে ওঠার পেছনে কতকগুলো ক্রিয়েটিভ ডিসিশন আছে বলে আমি মনে করি। সেগুলো একটু খতিয়ে দেখা যাক। প্রথম বিষয়টি হলো ট্র্যাজেডির ইন্ট্রোডাকশন। যে কোনো সুপারহিরো বা অতিমানবের গল্পের গোড়ার দিকে একটা ট্র্যাজেডি থাকে, যে ট্র্যাজেডি হিরোকে এগিয়ে দেয় তার কাঙ্ক্ষিত লড়াইয়ের দিকে। যেমন ব্রুস ওয়েনের বাবা মা মারা যাওয়া, যেমন পিটার পার্কারের কাকা বেন পার্কার মারা যাওয়া। শুধু যে সুপারহিরো হওয়া তা নয়, যে কোনো ক্ষেত্রেই অতিমানব হয়ে ওঠার পথে প্রিয়জনের মৃত্যুর ঘটনা একটা অনুঘটকের কাজ করে। এই ছবিতেও গল্পের চুম্বক যেটা, মানে অমৃত তুলিকার প্রেমের সম্পর্কের সম্ভাবনাটা শেষ হয়ে যায় তুলিকার মৃত্যুর সঙ্গে সঙ্গে। ডাকাত দলের বিরুদ্ধে অমৃতের প্রধান মোটিভেশনটাই নষ্ট হয়ে যায়, তখন লড়াইটা চলে আসে সম্পূর্ণ আদর্শগত জায়গায়, এবং অমৃত ধীরে ধীরে উত্তীর্ণ হয় অতিমানবে। ছবিটি তাকে অতিমানব হিসেবেই ট্রিট করতে শুরু করে। গাঢ় নীল আলোয় ধোঁয়ার মধ্যে তাকে দেখতে পাওয়া যায়, সে ফ্যান্টমের মতো আড়াল থেকে মারতে শুরু করে। সুপার হিরোরা অধিকাংশ ক্ষেত্রেই মানুষের মুখ হয়ে ওঠেন, আইকন হয়ে ওঠেন। যে লোক নশ্বর মানুষের সীমা অতিক্রম করে অতিমানব হয়ে উঠতে পারছে, তার সঙ্গে আরও অনেকগুলো মানুষ জুড়ে যায়। যেমন ২৩ ঘন্টা ৬০ মিনিটে আমরা দেখব জিশান পাল চৌধুরীর দেখানো পথে নিউ সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান তৈরি হচ্ছে। আমরা দেখব স্নোপিয়ারসারে ট্রেনের টেলের দিকের লোক কার্টিসকে তাদের নেতা হিসেবে বেছে নিচ্ছে, এবং তার জন্য জান লড়িয়ে দিতেও পিছপা হচ্ছে না। দ্য ডার্ক নাইট রাইজেসে ব্যাটম্যান ফিরে আসার ঘটনা পুলিশদের কাছে একটা বিশাল অনুপ্রেরণা হয়ে উঠছে। ঠিক তেমনই এই ছবিতে
অমৃত ধীরে ধীরে হয়ে ওঠে বাকি যাত্রীদের আশার আলো, এমনকি তাকে সাহায্য করতে এবং ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে সিদ্ধিকে হত্যাও করে নিহত বাচ্চাটির পরিবার। যে কোনো পিপলস হিরো তার আশেপাশের মানুষগুলোকে সাহসী করে তোলে, তাদের এম্পাওয়ার করে। তার লড়াইটা তার আর একার থাকে না, ধীরে ধীরে তা সবার হয়ে ওঠে, কারণ নায়কের শত্রু এবং জনতার শত্রু আদপে আলাদা কেউ নয়, সেটা একজনই অথবা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানই। স্নোপিয়ার্সারে অ্যান্ডি, গ্রে, তানিয়া, এডগার প্রত্যেকে প্রাণ দিয়ে কার্টিসকে রক্ষা করে, লড়াইটা নিজেদের কাঁধে তুলে নেয়। তেমনই এই ছবিতে আরিফের পরিবার, যারা দীর্ঘ সময় অবধি ভয়ে ভয়ে ছিল, তারাও একটা সময়ের পর অমৃতকে সাহায্য করতে এগিয়ে আসে, সিদ্ধিকে মেরে দেয়। বুঝতে পারে অমৃতকে সাহায্য করলে তাদেরই উদ্দেশ্য পূরণ হবে। অমৃতের উপস্থিতি তাদেরকে কোথাও গিয়ে সাহসী করে তোলে। অর্থাৎ নায়ক এখানে একক চরিত্র হিসেবে শুরু করলেও ধীরে ধীরে জনতার মুখ হয়ে ওঠে। অমৃতের চরিত্রটিকে নির্মাতারা এমনভাবে লেখেন যাতে তার চরিত্রটি একক থেকে ধীরে ধীরে সামগ্রিক বা সামূহিক হয়ে ওঠে। এইটা একটা চমৎকার ক্রিয়েটিভ ডিসিশন বলে আমি মনে করি, যা গল্পটাকে আমূল বদলে দিয়েছে। এবং একটা সময়ের পর ফানি স্বীকার করতে বাধ্য হয় যে অমৃত একজন মনস্টারে পর্যবসিত হয়েছে। আমরা যদি তার দিক থেকে গল্পটা দেখি, অবশ্যই অমৃতকে একজন মনস্টারই মনে হবে, কিন্তু আমরা বুঝতে পারি যে অমৃত কোথাও গিয়ে অতিমানব বা সুপার হিরোয় উত্তীর্ণ হয়েছে। এখানেও কৃতিত্ব পাবেন রাইটাররাও, এবং হিরোর এই ক্যারেক্টার আর্ক গল্পের সার্বিক চলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসা যাক চতুর্থ তথা শেষ খণ্ডে, যেখানে আমি আলোচনা করব ট্রেনটি কিভাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠছে এবং ভিলেনের উপস্থিতি কি করে একটা জ্বর শিফট ঘটাচ্ছে। ভিলেন কি করে উপস্থিত থেকে গল্পটাকে এক জ্বর থেকে আরেক জ্বরে পৌঁছে দিচ্ছে। যারা ছবিটি দেখেছেন তারা জানেন এই ছবিতে লোকেশন অর্থাৎ ট্রেন একটা সময়ের পর একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে। কিভাবে একটু বুঝিয়ে বলি। ট্রেনের বাইরের জগৎ আর ট্রেনের অভ্যন্তর এখানে সমান্তরাল এবং বিপরীতধর্মী দুটো দুনিয়া হয়ে ওঠে। গোটা ছবিটি স্পেসের বদ্ধতার কারণে ক্লোজ আপ এবং মিড ক্লোজ আপে ভাবা। দু একবার লং শট এসেছে বটে, কিন্তু তাতে ভিজুয়াল রিলিফ আসার বদলে টেনশন আরও জাঁকিয়ে বসেছে। কারণ নির্মাতারা এমন এমন সময় ওয়াইড শট এনেছেন যেখানে টেনশন ধীরে ধীরে তৈরি হচ্ছে। ওয়াইড শটে সেই টেনশন আরও অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা এরকম, ধরুন আমরা ক্লোজ আপ শটে বা মিড ক্লোজ আপ শটে একটা টেনশন প্যাকড ঘটনা দেখছি, এমন সময় আচমকা নির্মাতারা ওয়াইড শটে আপাত শান্ত ট্রেনটির দৌড়ে যাওয়া দেখাচ্ছেন। ফলে ভিজুয়াল রিলিফের বদলে সাসপেন্স বেড়ে গেল বহুগুণ। ওয়াইড শটগুলি এখানে আসছে সাসপেন্স বাড়ানোর ডিভাইস হিসেবে। কিন্তু ট্রেনটি একটা চরিত্র কিভাবে? লক্ষ্য করুন, এখানে ডাকাত দল এবং তাদের প্রতিপক্ষের মধ্যে একটা শ্রেণীগত ফারাক আছে। ডাকাতরা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং সামাজিক অবস্থানও তাদের নিচের দিকেই। আর তারা যে দলটাকে কিডন্যাপ করতে চায় তাদের মাথা হচ্ছে একজন ধনকুবের ব্যবসায়ী। এখানেই মজাটা লুকিয়ে আছে। লক্ষ্য করুন, ফানি এক সময় সংলাপ বলে যে আমি তো 4 জনকে মারলাম বলে তুই আমার 40 জনকে মেরে দিলি। এই 40 জন ডাকাতের কথা শুনলে আমাদের অবধারিতভাবে আলিবাবার 40 চোরের কথা মনে পড়তে বাধ্য। ট্রেনটা এখানে ডাকাত দলের গুহার মতো হয়ে দাঁড়ায়, যেখানে ধনকুবের ব্যবসায়ীর কোনো প্রভাব প্রতিপত্তি খাটবে না। বারবার ডাকাত দলের সর্দার বলে ট্রেন থেকে নেমে গেলে বলদেব সিং ঠাকুরের লোকজন তাড়া করে খুন করবে। অর্থাৎ ট্রেনে বলদেব অসহায়, তার যাবতীয় যোগাযোগ ক্ষমতা কাজে লাগবে ট্রেনের বাইরে। ডাকাতদের গুহায় অসহায় হতবুদ্ধি কাশেমকে মনে পড়ছে। কাশেম এমনিতে যতই বড় লোক, যতই প্রভাবশালী হোক না কেন, ডাকাতদের গুহায় সে ফাঁদে পড়া অসহায় ইঁদুরের মতোই মারা গিয়েছিল। সার্ভাইভালের প্রশ্ন উত্থিত হতেই সে আর টিকতে পারেনি। এখানেও বলদেব সিং ঠাকুর ট্রেনে অসহায়, তার অপারগতার জন্যই তার মেয়েকে মরতে হয়। অতএব ট্রেনটি 2 শ্রেণীর যুযুধানের একটা চৌকাঠ হয়ে থাকে। তার ভেতরে ডাকাত দলের খবরদারি চলছে, বাইরে বড়লোক বুর্জোয়া শ্রেণীর রাজত্ব। ডাকাত দলের লোকজন স্বীকার করে ট্রেনের বাইরে বড় লোকরাই ন্যায় বিচার পায় আর মারা যায় তার মতো গরিবরাই। অর্থাৎ চলন্ত ট্রেনটি এখানে 2 শ্রেণীর একটা সীমারেখা হয়ে থাকে, বড়লোক এবং গরিবদের মধ্যে একটা ব্যবধান হয়ে থাকে। এই প্রসঙ্গে আসা যাক ফানির চরিত্রে।
এমনিতে ফানির চরিত্রটা একটু হিউমারাস অথচ নৃশংস করে গড়ে তোলা হয়েছে। সেই চরিত্রে রাঘব জুয়েল অভিনয় করেছেন অসাধারণ। কিভাবে একটা চরিত্রকে মাঝে রেখে জ্বর শিফট করা যায় সেটার একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে ফানির চরিত্রটা। বিশদে বলি। আগেই বললাম সার্ভাইভাল জ্বরের গল্পে মারাটার বিকল্প থাকে না, আবশ্যিক হয়ে ওঠে। এই গল্পটাও ডাকাত দলের জন্য অন্তত সার্ভাইভালের গল্প ছিল না। তারা নিয়মিত ডাকাতি করে, এটা তাদের জল ভাতের মতো ব্যাপার। তারা ট্রেনে উঠতো, ডাকাতি করতো, বেরিয়ে যেত। একজন এনএসজি কমান্ডো ট্রেনের স্পেসে একটু বেকায়দায় পড়লেও ডাকাতদের কাছে এসব কোনো ব্যাপারই না। মনে রাখতে হবে ফানি তরতর করে দড়ি বেয়ে ট্রেনের ছাদে উঠে গেলেও ট্রেনিংপ্রাপ্ত অমৃতেরও কিন্তু দড়ি বেয়ে ট্রেনের ছাদে উঠতে অসুবিধে হয়। অর্থাৎ এক্সপ্রেস ট্রেনটা ডাকাত দলের ডেরা এবং তারাই প্রাথমিকভাবে একটা আপার হ্যান্ড পেয়েছিল। ডাকাতি করে অনায়াসে পালানো যেত, কিন্তু ডাকাত দলেরও যে প্রাণ সংকট হয়, হত্যা করা আবশ্যিক হয়ে পড়ে, তার নেপথ্যে রয়েছে ফানি। সে অত্যন্ত ইগোইস্টিক। তার বাবা তাকে নিয়ে খুশি নয়। তার বাবার কাছে নিজের মূল্য বোঝানোর জন্য, বাকি দলের কাছে নিজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রমাণ করার জন্য সে ঠিক করে ডাকাতিটাকে নিজের মতো করে এগোবে। সেই ইগো থেকেই সে অকারণে তুলিকাকে হত্যা করে। ছবিটা যদি আমরা খুব মন দিয়ে দেখি তাহলে দেখব তুলিকাকে মারার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তুলিকাকে মারাটা ফানির একটা স্টেটমেন্ট কিল, এবং সেখান থেকেই ডাকাত দলের বিপন্নতা শুরু। কারণ ওই ঘটনাই অমৃতকে উন্মাদ কিলারে পরিণত করবে। আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফানি ট্রেন থেকে পালাতে না চাওয়া। তাকে তার বাবা, সঙ্গী সাথীরা বারবার বলে লুঠের মাল নিয়ে পালানোর জন্য, কিন্তু ফানি আরও উপার্জনে মরিয়া হয়ে ট্রেন থেকে পালাতে চায় না। অতএব আমরা দেখব যে যত সময় এগোচ্ছে তত ট্রেনটা ডাকাত দলের জন্যও বিপজ্জনক হয়ে উঠছে। ফলে ডাকাত দলের কাছে মারাটার বিকল্প থাকে না, সেটাও আবশ্যিক হয়ে ওঠে। গল্পটা যখন শুরু হয়েছিল তখন ছিল নেহাতি অ্যাকশন ছবি। তাতে অন্তত ডাকাত দলের দিকে সার্ভাইভালের প্রশ্নটা ছিল না। কিন্তু গোটা ছবিটা যে মারো না হলে মরদ জায়গায় চলে আসে, উল্লেখযোগ্যভাবে একটা জ্বর শিফট হয়, তার নেপথ্যেই একটি মাত্র চরিত্র, ফানি। একটি চরিত্রকে এমনভাবে গড়ে তোলা যাতে গল্পের একটা উত্তরণ ঘটানোয় সে অনুঘটক হয়ে থাকে, এটা আমার কাছে ব্রিলিয়ান্ট রাইটিংয়ের একটা নিদর্শন। আমি মনে করি ফানির চরিত্রটা এই ছবিতে অমৃতের মতোই গুরুত্বপূর্ণ। অনেকে বলছেন ছবিটি যুক্তিহীন বা গল্পের সেরকম আগামাথা নেই। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ছবিটি তো কংক্রিট গল্প বলতে চায়নি, বা বা যদি আমরা দেখি ছবিটির গল্পের জগতে তো যুক্তির কোনো ফাঁক নেই, সেখানে তো সমস্তটাই খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যায়িত। আমরা যদি এই চশমাটা সরিয়ে রেখে গল্পটাকে একটা বস্তুনিষ্ঠ দূরত্ব থেকে দেখি, ফিল্মটাকে একটা বস্তুনিষ্ঠ দূরত্ব থেকে দেখি, তাহলে এই ফিল্মের অনেকগুলো স্তর আমাদের চোখের সামনে উন্মুক্ত হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি ছবিটি ফিল্ম স্টুডেন্টদের জন্য একটা টেক্সট বুক স্বরূপ হয়ে থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখার অনুরোধ জানালাম। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার অনেকটা উপকার হয়। আগামী শনিবার ফিরে আসছি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবি মহারাজার পডকাস্ট নিয়ে, এবং তারপরে আসবে আরও অনেক নতুন নতুন পর্ব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।